স্যামস ক্লাসরুমের সমস্ত দর্শকদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষত ক্লাস 11-এর যারা ছাত্রছাত্রী তাদেরকে আগাম পরীক্ষার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই পর্বে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই উত্তরগুলি আমি এই পর্বে আলোচনা করব। আমি 4টি দৃশ্যে একটি করে 4টি প্রশ্ন রেখেছি, আর পঞ্চম দৃশ্যে 3টি প্রশ্ন রেখেছি। তোমরা জানো আগুন নাটকটি 5টি দৃশ্যে বিভক্ত। প্রথম দৃশ্যে যেটি আছে সেটি হচ্ছে 3টি চরিত্র নিয়ে, পুরুষ, নেত্তর বা নেত্রকে নিয়ে। এই দৃশ্য থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে দেখো। আচ্ছা, তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমোনো জো নেই, কে কোন পরিপ্রেক্ষিতে মন্তব্যটি করেছে? অথবা আগুন নাটকের প্রথম দৃশ্যের মূল বিষয়বস্তু সংক্ষেপে লেখো। অথবা আজ শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না, তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন? গোলমাল যাতে না হয় সেজন্য তিনি কি করতে বলেছেন? অথবা চাল আজ আর পাতি হবে না দেখিস কেন, কে কাকে কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছে? এই ধরনের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি একটি করেছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। উত্তরটি তোমরা দেখো। উত্তরটি আছে আগুন নাটকের প্রথম দৃশ্যে নিত্য বা নেতায় এটা উল্লেখ করেছে 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষ, 1943 খ্রিস্টাব্দের যে মানুষের অভাব, সেই অভাব এই দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে পুরুষ চরিত্র আছে, স্ত্রী নেত্রর মা আছে, নেত্য আছে। নেত্রর মা এবং নেত্রকে পুরুষ চরিত্রের ঘুম থেকে উঠতে বলে, কারণ তাদেরকে চালের জন্য লাইন দিতে হবে। যদি তাড়াতাড়ি না যাওয়া হয় তাহলে তারা চাল পাবে না। মণিচাঁদ লাইনের পেছনে তাড়ানোর ফলে তার চাল পেতে 12টা বেজে যায়। এমনকি কুড়োরের মা চাল পায় না। এই দুশ্চিন্তায় তাড়াতাড়ি উঠে তাদেরকে চালের জোগাড় করতে হবে। তাই নেত্রর মাকে এবং নেত্রকে ঘুম থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। কলমি শাক, দাঁতন কাঠি, কলা বিক্রি করে যে পয়সা হবে সেই পয়সা দিয়ে তাদের চাল নিয়ে আসতে হবে। কিন্তু নেত্র রাজি হয় না। এই প্রতিদিনের চালের জন্য লাইন তার ভাল লাগে না বলে লাইনে দাঁড়াতে ইচ্ছে করে না। প্রতিদিনের ঘুমের ব্যাঘাত ঘাটিয়ে চালের জন্য লাইন সে প্রত্যাখ্যান করতে চায়। দ্বিতীয় দৃশ্য থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখে নাও। এই আর কটা দিন বউ, বুঝলি, কে কথা বলেছে? এই আর কটা দিনের কি পরিচয় পাওয়া যায়, এরপরে কি হবে বলে বক্তা প্রত্যাশা করেছে? অথবা আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। অথবা কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনের একেবারে সে প্রথমে দাঁড়াবি, কে কাকে কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছে? এই 44 ফসলটা মাচায় তুলব, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে? দ্বিতীয় দৃশ্য থেকে এই লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর আমি একটিই লিখেছি, তোমরা ভালো করে দেখতে থাকো। এখানে আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যের কথা কৃষাণ চরিত্রটি বলেছে। এখানে কৃষাণ অন্যান্য আর 5টা কৃষাণের মতো অনাবৃষ্টির ফলে খুব ক্ষতিগ্রস্ত, চারদিকে দুর্ভিক্ষের অশনি সংকেত। সে ফসল ফলালেও তাকেও আজকে চালের জন্য লাইন দিতে হচ্ছে। চালের জন্য তাদেরকে লাইনে দাঁড়াতে হয়, লাইনে দাঁড়িয়ে যে চাল পাবে তাও নিশ্চয়তা নেই। তাই সে কিষাণীকে বলেছে কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনের একবারে প্রথমে দাঁড়াতে। তারপর কিষাণ মাঠ থেকে ফিরে এসে খিদে কাতর হয়ে যায়, তাই তাড়াতাড়ি লাইন থেকে এলে রান্না করতে পারবে, খেতে পারবে তাড়াতাড়ি। তার খিদের যন্ত্রণা এবং জীবনের অনিশ্চয়তা ছবি ফুটে উঠেছে এই দৃশ্যে। এবং কৃষাণ একটা আশার স্বপ্ন দেখিয়েছে, যার কিছুদিনের মধ্যে চৈতালি ফসল ঘরে ঢুকবে। সুতরাং মন খারাপ করার কিছু নেই, আর কিছুদিন থেকে অপেক্ষা করলে তাদের আবার সুন্দর জীবন ফিরে আসবে। তৃতীয় দৃশ্য থেকে একটি প্রশ্ন করতে হবে, তোমার পুরুষ মানুষ রে, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে? মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আলোচনা করো। অথবা আগুন নাটকের তৃতীয় দৃশ্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। অথবা এখন সকালবেলায় তোমার পিণ্ডি জোগাড় কোত্থেকে বলো তো, কে কাকে কেন এ কথা বলেছে? অথবা তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো, বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে কেন? কেলোর মাকে কী হালে রেখেছে, কে কাকে এ কথা বলেছে কেন? তা এই দৃশ্যে আমরা যে চরিত্রগুলিকে পাই সেখানে সতীশ, জুড়ান, ক্ষিরি এবং তাদের এক সন্তানের কথা পায়।
তো উত্তরটি দেখে নাও। আগুন নাটকে তৃতীয় দৃশ্যে ক্ষিরি তার স্বামী সতীশকে উদ্দেশ্য করে কথা বলেছে। সতীশ, তার মেয়ে ফুলকি, একটি তাদের সন্তান। স্ত্রী ক্ষিরিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কারণ তাকে কারখানায় বেরোতে হবে, কারখানায় প্রচুর পরিশ্রম, তাই তাকে কিছু খেয়ে যাওয়ার জন্য সে ক্ষিরিকে বলে কিছু খাবার দেওয়ার জন্য, কিন্তু ক্ষিরি এতে বিরক্ত হয়, কারণ তাদের ঘরে কোনো খাবার নেই। 1.5 পোয়া চাল যে ধার করেছে তার বেশিরভাগ সতীশ খেয়ে ফেলেছে। তাই বিরক্তির স্বরে বলে, এখন সকালবেলায় তোমার পিণ্ডি কোত্থেকে জোগায়। এ কথা শুনে তার খারাপ লাগে। খাবার না থাকলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু ক্ষিরির কথা বলার ভঙ্গিটা সতীশের ভালো লাগেনি। তাই উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত হয়ে তাকে মারে। এই মারাটা অর্থনৈতিক মন্দার একটা লক্ষণ। বাড়িতে অর্থ না থাকলে মানুষের মন মেজাজ ভালো থাকে না। সেই প্রসঙ্গে ক্ষিরি ও সতীশকে অপমান করতে ছাড়ে না। সে বলে, কেলোর মাকে কী হালে রেখেছে। এটা একটা ব্যঙ্গ। কেলোর বাবা ভালো রাখতে পেরেছে, অথচ সতীশ তার স্ত্রীকে রাখতে পারছে না। এরপর হচ্ছে চতুর্থ দৃশ্য। চতুর্থ দৃশ্যে একটি প্রশ্ন করতে হবে, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। কে এই উক্তি করেছে? এই উক্তির মধ্য দিয়ে কোন ভাব প্রকাশিত হয়েছে? অথবা যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। আগুন নাটকের চতুর্থ দৃশ্যের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। একেবারে ঘেন্না ধরে দিলে কে কাকে কোন পরিপ্রেক্ষিতে উক্তি করেছে? অথবা আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো। অথবা হয়েছে যত সব চড়ছে চড়ে আড্ডা, কে কোন প্রসঙ্গে উক্তি করেছে কেন। এখানে চতুর্থ দৃশ্যে আমরা দুজন চরিত্রকে পাই, একজন হরেকৃষ্ণ আর একজন মনোরমা, স্বামী স্ত্রী। অনাবৃষ্টির ফলে যে ফসল হয়নি তার যে দুরবস্থা সেটা সবাইকেই ভোগ করতে হয়েছে। নিম্ন শ্রেণীর কর্মচারী হরেকৃষ্ণবাবু এবং তার স্ত্রী, তাকেও এই প্রভাব থেকে মুক্ত করা যায়নি। হরেকৃষ্ণর বাড়িতে চাল, চিনি ইত্যাদি না থাকা নিয়ে স্ত্রী মনোরমা তাকে তার দায়িত্ব মনে করে দেয়, তিনি যাতে এসবের ব্যবস্থা করেন। অফিস থেকেও তিনি ব্যবস্থা করতে পারেন, কিন্তু অফিসের কাণ্ড কারখানায় হরেকৃষ্ণবাবু খুব একটা ভালো বোঝেন না, কারণ তিনি বলেন একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। তার কথায় অফিসের এক কেলেঙ্কারির কথাও সামনে আসে। কর্মচারীদের চাল ডাল দেওয়ার ব্যবস্থা থাকলেও অফিসের কর্তারা চড়া দামে সেইগুলো বিক্রি করে দিচ্ছে, অধস্তন কর্মচারীরা তা পাচ্ছে না। তাই তিনি বলেছেন চড়ছে চোরের আড্ডা। এই প্রেক্ষাপটে হরেকৃষ্ণবাবু বলেছেন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। পঞ্চম দৃশ্যে 3টি প্রশ্ন করতে হবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকো। আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্যকাহিনী অবলম্বনে আলোচনা করো, বা আগুন নাটকের পঞ্চম দৃশ্যটি সংক্ষেপে আলোচনা করো, বা আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই পঞ্চম দৃশ্যে আমরা রেশন দোকানের লাইনের ঘটনাটি পাই। এখানে এক আগন্তুক যুবক পেটে আগুনের কথা তুলে ধরেছে। আগুন নাটকে বিভিন্ন খণ্ডে বিভিন্ন দৃশ্যে সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কথা প্রকাশিত হয়েছে। চাল না থাকা, আনাজ না থাকা, এবং মানুষের বিভিন্ন ধরনের মানুষ, কৃষাণ থেকে শুরু করে সাধারণ কলকারখানার কর্মচারী থেকে শুরু করে নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে এবং সাধারণ আর 5টা ভিন্ন ধর্মের ভিন্ন জাতের মানুষ চালের অভাবে না খেয়ে আছে। পেটের ক্ষুধার আগুনকে নিবৃত্তি করা যাচ্ছে না কোনো মতে, সেই বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে। তোমরা দেখতে থাকো পুরো উত্তরটি এবং তৈরি করে নাও। তো বিষয়বস্তুর দিক থেকে বিচার করলে আগুন নাটকটির নামকরণ সার্থক ও যথাযথ। এর পরের প্রশ্ন, লুঙ্গি, টিকি, পৈতের টুপি একাকার হয়ে গেছে, সব একাকার হয়ে গেছে। কে মন্তব্যটি করেছে? যে পরিস্থিতি তার এই মন্তব্য তার নিজের ভাষায় লেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দৃশ্যে এখানে যে 50 স্তরের মন্বন্তরের যে অভাব, সেই অভাবটি ফুটে উঠেছে। কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত, চাকরিজীবী সবাই একই লাইনে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালি, উড়িয়া, হিন্দু, মুসলমান সব ধর্মের মানুষও একই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই অভাব। সকলেরই মূল লক্ষ্য রেশন দোকান থেকে চাল নিয়ে বাড়ি ফেরা এবং সংসারের মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া, কিন্তু সে হয়ে ওঠে না। লাইনে দেরি হয়ে গেলে তাদের খাবার পায় না, তাই পেটের আগুন জ্বলতেই থাকে। এই আগুন, পেটের আগুন, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক করে দিয়েছে। তো এই দোকানদারের কাছে সেটা ভালো লাগে না, তাই এই উক্তি দোকানদার করেছে
যে লুঙ্গি টিকি পরিতে সব একাকার হয়ে গেছে। এরপর লাস্ট প্রশ্ন, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, অর্থাৎ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একসাথে মিলেমিশে থাকলে এই অভাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। তো পঞ্চম দেশে তৃতীয় পুরুষ সেই উক্তিটি করেছে। সমগ্র নাট্য কাহিনী জুড়ে দেখতে পাবো আমাদের যে খাদ্যের অভাব, খালি হাতে ফিরে আসা মানুষের ঢল রেশন দোকান থেকে, ঠিক সময় না গেলে কিছু পাওয়া যায় না, এই সমস্ত বিষয়গুলো চারটি দৃশ্যে এক খণ্ড খণ্ড করে দেখানোর পর পঞ্চম দৃশ্যে সবাইকে একসাথে নিয়ে এসেছে রেশন দোকানের এক লাইনে। খিদের যন্ত্রণায় তারা সবাই কাতর, কিন্তু পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সিভিক গার্ড তার ক্ষমতার অপব্যবহার করলে প্রতিবাদ জানায় অন্য এক মানুষ, এবং মুসলমান ব্যক্তিও দোকানদারকে জিজ্ঞাসা করে বলেন যে কেউ যেন ভাগ না যায়, সবাই যেন চাল পায়। এই চালকে কেন্দ্র করে মানুষের সাথে মিলেমিশে একাকার করে দিয়েছে এবং সমস্ত মানুষকে একসাথে থাকার কথা বলা হয়েছে, তাহলেই বিপদ থেকে উদ্ধার হবে। ছাত্রছাত্রীর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভালো থেকো, টাটা।